আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছে হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের সাজা, আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ। 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্বে নৌবাহিনী, এরপর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে দেশ করতে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে এনসিপির আশা, দ্বিতীয় দিন কুড়িগ্রামে কর্মসূচি। বরেণ্য সঙ্গীত শিল্পী জিনাত রেহানার প্রথম জানাজার নামাজ সম্পন্ন, চ্যানেল আই প্রাঙ্গণে বিকেল 3টায় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে দাফন। জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের গুরুত্ব আরোপ, ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা রোধে আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং কলম্বো সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, পরিচিত ফরম্যাটে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে জয়ের লক্ষ্যে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখন করে সংবাদ এর জন্য একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 16 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শাহিদুল ইসলাম সহ 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি সাইফুল ইসলাম। এর আগে 19 জুন 16 জনকে আসামি করে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। মামলার 11 জন আসামি হলেন সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ওসি AFM সায়েদ, ঢাকা জেলা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, শেখ আফজালুল হক, বিশ্বজিৎ সাহা, কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে 6 মাসের জন্য পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। এরপর চুক্তি করা হবে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে এরই মধ্যে পর্যালোচনা চলছে। চুক্তি করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ক্ষমতা দেওয়া হয়েছে। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলে বন্দরের সক্ষমতা বাড়বে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। সচিবালয়ের সাংবাদিকদের নৌ উপদেষ্টা আরও বলেন, বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দিলে বিদেশি বিনিয়োগ আসবে। দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি করা হবে বলেও জানান তিনি। জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হলেও জুলাইকে ব্যর্থ বলা যাবে না বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। চ্যানেল আইকে নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকের দলীয় এজেন্ডা চলে আসায় ঐক্য ধরে রাখা যায়নি। তিনি বলেন, এক দফার যে উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, গত 1 বছরেও তা পূরণ হয়নি।
তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কোটা কথার বৈষম্য দূর করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হয় ফেসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে। হাজারেরও বেশি প্রাণহারি, কয়েক হাজার মানুষের দৃষ্টিশক্তি হারানো এবং অঙ্গহানি সহ ত্যাগের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়তে চেয়েছিল এদেশের ছাত্র জনতা। দেশের ছাত্র জনতা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজেকে সঁপেছিল বন্দুকের মনের সামনে, তা অনেকাংশেই পূরণ হয়নি বলছেন অনেকে। আর আন্দোলনের অন্যতম নেতা এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলছেন, এতেই জুলাইকে ব্যর্থ বলা যাবে না। আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, এবং এই যে প্রত্যাশা পূরণ হয় নাই এবং আমরা অনেকে বলছি জুলাইকে ব্যর্থ হলো তাহলে, বা এই যে একটা হতাশা, এটা আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে জুলাই আসলে কি কারণে হয়েছিল। অনেকে বলার চেষ্টা করেছে জুলাই শুধু আওয়ামী লীগের পতনের কারণেই হয়েছিল, যে আওয়ামী লীগকে সরিয়ে দিলাম, তাহলে আওয়ামী লীগ তো আসলে সরে গিয়েছে, এরপর তো আর প্রাপ্তির কথা কেন থাকে, হতাশার কোনো কেন থাকে? এই কারণেই থাকে যে জুলাই শুধু আওয়ামী লীগের পতনের জন্য হয়নি, জুলাই নতুন করে রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তনের জন্য হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যে ফাটল ধরেছে স্বীকার করে নাহিদ ইসলাম বলেন, অনেকের দলীয় এজেন্ডা চলে আসায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানে যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, ছাত্ররা, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, সেনাবাহিনী, তাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার ছিল। এই প্রচেষ্টাটা হয় নাই আসলে গত এক বছর। এইখানে অনৈক্য হয়েছে, এইখানে নিজেদের বিভিন্ন গোষ্ঠী, স্বার্থ, দলীয় এজেন্ডা, একটা এজেন্ডা সবাই আর এক থাকতে পারেনি। অভ্যুত্থানের পরে যার যার এজেন্ডা শেষে চলে গিয়েছে। জুলাই অভ্যুত্থান আরও কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলে বিশ্বাস করেন নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল 1। একই সাথে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে 2 মাসের সাজা দিয়েছেন আদালত। আদালত বলেছেন, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার এমন মন্তব্য বিচারিক প্রক্রিয়ার প্রতি হুমকি। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম কোনো মামলার সাজা। যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনে তিনি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত বা জড়িত হতে পারেন তাদের সবাইকে তিনি হত্যা, তাদের বাড়িঘর ধ্বংস করার হুমকি দিয়েছেন। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মনে করে, তারা রিপোর্ট দিয়েছেন যে সাক্ষীরা সাক্ষী দিতে ভয় পাচ্ছেন এবং যারা আরও মামলা করার জন্য এখানে আসবেন, বাদী হবেন, তারাও মামলা করতে ভয় পাচ্ছেন, যেটা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল। এটাই আদালত আমাদের যে সাক্ষ্য প্রমাণ ছিল, যে দলিলাদি ছিল, সেটাকে সঠিক পেয়েছেন মর্মে আদালত ফাইন্ডিং দিয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিতে সংস্কারের কি হবে তা তিনি জানেন না, তবে ডিসেম্বরের মধ্যে অর্থনীতিতে বড় সংস্কারগুলো শেষ করা যাবে বলে আশাবাদী তিনি। অর্থ উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া উদ্যোগগুলো পরবর্তী সরকার আর বাদ দিতে পারবে না, দিলে তাদের পরিণতি হবে বিদায়ী সরকারের মতো, মানুষ টেনে নামাবে। রিজভি নামাজের রিপোর্ট। এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে গণমাধ্যমের সেরা রিপোর্টগুলোকে সম্মানিত করল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সংগঠনটির অফিসে পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন মাধ্যমে রিপোর্টারদের হাতে সম্মাননা তুলে দেন অর্থ উপদেষ্টা। হিসেবের মধ্যে থাকা 1,18,00,000 উদ্যোক্তাকে সেবা দেওয়ার সক্ষমতা এসএমই ফাউন্ডেশনের নেই, কাজেই সরকারের সুদৃষ্টি চাইলেন আয়োজকরা। ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা যারা আছেন তাদের আমরা ধরেন 1,18,00,000-এর মধ্যে আমরা মাত্র 11,000 জনকে হয়তো ঋণ সুবিধা দিতে পেরেছি গত 10 বছরে। 11,000 1,18,00,000-এর 0.1%, নট ইভেন 1%। এখন 0.1% ইজ নাথিং, মানে আমরা হয়তো যাদের আসলে দরকার সবার কাছে হয়তো আমরা পৌঁছতেও পারছি না এটা নিয়ে। এসএমই ফাউন্ডেশনের জন্য অর্থায়ন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক অবস্থানে সরকার। তারা যদি বাড়াতে যে এসএমই, যেটা আমি ফাইন্যান্স মিনিস্টার কাউন্টার গ্যারান্টি এটা দিতে হয়, সেটা আমরা দিতে হবে। কাউন্টার গ্যারান্টি দিচ্ছিল লক্ষ লক্ষ করে, 62,000 কোটি টাকা তো আমরা এনআরজিতে দিয়ে দিচ্ছি সাবসিডি, প্রায় 60-62,000 কোটি টাকা। এখানে তো এত টাকারও দরকার হবে না, অতএব এইটা করা যেতে পারে। বাট একটু বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসতে হবে। আমরা অল্প দিনের জন্য আছি, এখন আমাদের সময় তো আরেকটু কমে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে। তা আমরা কিছু কিছু রিফর্ম করব, কিছু কিছু রিফর্ম আমি অর্থনীতি বলছি। আরেকটা দিক আছে পলিটিক্যাল রিফর্ম, সেটা
আমার ইচ্ছে না। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কথা মেজর, এটা অলরেডি শুরু হয়েছে। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী জিডিপিতে এই খাতের অবদান 25 থেকে 30%। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশ করতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 3 দফা দাবি আদায়ে কুড়িগ্রামের রাজারহাট থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করে দলটি। এ নিয়ে জানতে তাফিমুল ইসলামের কাছে যাচ্ছি, তিনি পদযাত্রার সাথে আছেন। তাফিমুল, এনসিপির দ্বিতীয় দিনের জুলাই পদযাত্রা এখন কোথায় আছে, বিস্তারিত জানতে চাই। আজকের এনসিপির যে দ্বিতীয় দিনের পদযাত্রা ছিল সেটি কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু আমরা দেখেছি যে কুড়িগ্রামের ত্রিমোহনী থেকে কিন্তু শুরু হয়েছে, এরপরে সেটি কিন্তু কুড়িগ্রামের শহরের দিকে কিন্তু যাচ্ছে সেই পদযাত্রাটি। ত্রিমোহনী থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু হেঁটে হেঁটে এই রাস্তাটিকে ইয়া করছেন। এর সাথে যারা সাধারণ মানুষ রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তাদের সাথে কিন্তু তারা কথা বলছেন। আমরা দেখেছি যে ত্রিমোহনী আসার পরে কিন্তু প্রায় হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এনসিপি নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। এছাড়া সাধারণ মানুষরাও কিন্তু রাস্তার দুই ধারে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত আমরা এর আগে নাহিদ ইসলাম বলছিলেন যে স্বৈরাচার যে পতন হয়েছে, স্বৈরাচার ফেরত আসার কোনো আর সুযোগ নেই। একই সাথে নাগরিক পার্টির যে নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটির উপরে তিনি তীব্র প্রতিবাদও কিন্তু জানিয়েছেন। আমরা যদি এক পর্যন্ত বলতে পারি যে কুড়িগ্রামের যে শেষ পর্যায়ে এর পদযাত্রা, এখানে এই পদযাত্রার মধ্যে কিন্তু কুড়িগ্রাম পর্ব শেষ হচ্ছে, এরপরে লালমনিরহাটে বিকালের দিকে কিন্তু তাদের পর্বটি শুরু হচ্ছে। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তাফিমুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, তাফিমুল ইসলাম আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভূঁইয়া অস্ত্র পেয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভায় তিনি এক প্রশ্নের জবাবে বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার ম্যাগাজিন বিমানবন্দরে ভুলবশত নেওয়া হয়েছে। মুরাদনগর ও ভোলায় ধর্ষণ ও নির্যাতন ঘটনায় অভিযুক্তরা কেউ পার পাবে না। এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 লাখ টন বোরো ধান বেশি উৎপাদন এবং চাহিদার চেয়ে আলু বেশি উৎপাদন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষক যেন ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সচেষ্ট সরকার। পেঁয়াজ সংরক্ষণ ও শীতকালীন সবজি সংরক্ষণে 100 কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র অবলিক ক শ্রেণী পৌরসভার মেয়র, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিচারপতিবৃন্দ, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জাতীয় বেতন স্কেলে ষষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রথম শ্রেণী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চলমান জাতীয় দলের শুটার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত হবে। উপনিষেধে 32(1) এর ক, খ, গ যৌবনিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যান চলাচল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফির নেতৃত্বে আন্দোলন চলছে। তাদের দাবি, থানার কর্মরত ওসি প্রত্যাহার ও মঙ্গলবার রাতের হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। মঙ্গলবার রাতে পৌঁছে বৈষম্য বিরোধীরা ছাত্ররা এক ছাত্রলীগ নেতাকে ধরে থানায় সোপর্দ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ ও শিক্ষার্থী আহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে পুলিশের অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলন করছে। ষাট, 70 ও 80-র দশকের বিখ্যাত কণ্ঠশিল্পী
জিনাত রেহানা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুলশান আজাদ মসজিদে জিনাত রেহানার প্রথম নামাজে জানাজা হয়। বিকেল 3টায় চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটি খ্যাত গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। সুলতানা হিমুর রিপোর্ট। 60-এর দশক থেকে গানের জগতে পরিচিত এক নাম শিল্পী জিনাত রেহানা। শিল্পী পরিবারের মেয়ে জিনাত গানের জগতে পা রাখেন 1964 সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে। সেখানেই 1968 সালে জিনাত রেহানার সাগরের তীর থেকে গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তিনি। 1965 সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত। আধুনিক আধ্যাত্মিক গানের গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি জিনাত রেহানা করেছেন ছোটদের গানও। চ্যানেল আই এর সাথেও নিবিড় সম্পর্ক ছিল জিনাত রেহানার। নিউমোনিয়া সহ নানা জটিল রোগে ভুগছিলেন জিনাত রেহানা। দীর্ঘদিন হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 19 জুন তাকে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল 77 বছর। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে সম্পন্ন হবে দাফন। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী। সুলতানা হিমু, চ্যানেল আই। প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখি সহ দেশের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্প্রতি ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখি হত্যার মতো করুণ ও নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধ, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সেই সাথে জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ করতে আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগেরও তাগিদ বিশেষজ্ঞদের। সৈয়দ মাদিহ অদিতার রিপোর্ট। নিজ হাতে গড়া মোড়, কাঁচা ঘর খাসা। বাংলার সদা চঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী বাবুই পাখিকে নিয়ে কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন। কবির মতোই সবারই মন কেড়ে নেয় তাল কিংবা খেজুর গাছের ঝোলানো বাবুয়ের দৃষ্টিনন্দন ও মোহনীয় বাসা। আবহমান বাংলার প্রকৃতিতে বাবুই পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে যখন খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা, তখনই ঝালকাঠিতে ঘটে নির্মম ও নির্দয় ঘটনা। কেটে ফেলা হয় বাবুই পাখির বাসাসহ তাল গাছ, হত্যা করা হয় শত শত বাবুই পাখির ছানা। এমন ঘটনাকে প্রাণ প্রকৃতির জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে কিন্তু প্রকৃতির একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। শুধু যে বাবুই পাখির ক্ষতি হলো তা নয়, এই জাতীয় ঘটনাগুলো ঘটলেই কিন্তু সে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একবারেই তার সংখ্যা অনেকটা কমে যায়। সরকারিভাবেও আমার মনে হয় যে একটি নীতিমালা থাকা উচিত যে দেশের যে কোনো জায়গায় যেখানে গাছে পাখি বা অন্য কোনো বন্যপ্রাণীর বাসা আছে সেটি যাতে কেউ কাটতে না পারে বা ধ্বংস করতে না পারে। বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় প্রাণ প্রকৃতিকে ধারণ ও সংরক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের স্থানীয় লোকদেরকে সচেতন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। পাখি কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য, গাছ কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য। আমরা যে বেঁচে আছি যে পরিবেশে, আমাদের চতুর্দিকে গাছপালা, পশু পাখি, এরা কি এমনি এমনি আছে? না, এদের একটা বড় রোল আছে মানব সভ্যতার জন্য। সেই জিনিসগুলো আমাদের লোকাল লোকদেরকে দিতে হবে। প্রকৃতির অলংকার বাবুই পাখি সহ জীববৈচিত্র্য সংরক্ষণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রাণী বলি, বন্য প্রাণী বলি, যাই বলি না কেন, আমাদের আশেপাশে যারা আছে তাদের সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু এই পরিবেশের ভারসাম্য একেবারেই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে কিংবা ভবিষ্যতেও ঘটে, সেটাকে কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু
ভাবতে হবে। সরকারের পাশাপাশি আমরা যারা প্রাইভেট সেক্টর থেকে নানা অ্যাক্টিভিটিজ এর মধ্যে জড়িত, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। আইনের প্রয়োগটা যেমন খুব বেশি দরকার, এবং পাশাপাশি সচেতনতারও দরকার আছে। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে আবারও। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই কাজটি যে করেছে, যারা করেছে, তাদের কিন্তু একেবারে কঠিন শাস্তি দিতে হবে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। শুধু বাবুই পাখি নয়, কার্যকর ও সমন্বিত উদ্যোগে প্রতিটি প্রাণীর জন্য নিশ্চিত হবে শান্তি, সমৃদ্ধি ও সহাবস্থানের ধরিত্রী। প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। সৈয়দ মাদি হওয়াদিদ, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ডিটেল ডাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের যমুনার দুর্গম চরে এবার তিলের ব্যাপক ফলন হয়েছে। এর মধ্যে বাড়ি বিভিন্ন জাতের তিলের আবাদ বেশি হয়েছে। তিল চাষে কৃষককে তথ্য ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাঙামাটি এবার সাজছে নতুন সাজে। পর্যটক এবং স্থানীয়দের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিতে ৯০ লাখ টাকা ব্যয়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন গার্ডেন। পর্যটন মাধ্যমে উদ্যোগকে ঘিরে জেলায় তৈরি হয়েছে নতুন আগ্রহ ও আশার সঞ্চার। সংবাদ শেষ করব। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আদালত অবমাননা মামলায় শেখ হাসিনা ৬ মাসের সাজা, আশুলিয়া হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ। ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনালের দায়িত্বে নৌবাহিনী, এরপর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে দেশ করতে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে এনসিপির আশা, দ্বিতীয় দিন কুড়িগ্রামে কর্মসূচি। বরেণ্য সঙ্গীত শিল্পী জিনাত রেহানার প্রথম জানাজার নামাজ সম্পন্ন চ্যানেল আই প্রাঙ্গণে। বিকেল ৩টায় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে দাফন। জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের গুরুত্ব আরোপ। ঝালকাঠিতে বাবুই পাখি হত্যার রোধে আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং কলম্বো সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, পরিচিত ফরম্যাটে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে জয়ের লক্ষ্য টাইগাররা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।